দেশ সন্ধ্যা অনুষ্ঠানের ১ বছর পূর্তিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ফখরুল ইসলাম। আজকের যে শিরোনাম, কিভাবে এত ভয়ঙ্কর বেনজির, এই শিরোনাম আমরা কথা বলবো। স্টুডিওতে দুজন অতিথি আছেন। বরাবরের মতো আছেন অধ্যাপক ডক্টর এম এ আজিজ, সাবেক মহাসচিব সাচিব, আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই। আসলে বেনজির প্রসঙ্গ যেন শেষই হচ্ছে না, তার তদন্ত চলছে, তিনি সাক্ষ্য দিতে আসেননি। দুদকের পক্ষ থেকে দুদকের আইনজীবী জানিয়েছেন যে তিনি যদি ১৫ দিনের মধ্যে না আসেন তাহলে আসলে তিনি তার যে অভিযোগগুলো তিনি স্বীকার করে নেবেন, এমন একটি কথা আমরা শুনেছি। বেনজির দায় নেবে না পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তার এত সম্পদ দেখে হতবাক হাইকোর্ট। অনেক আসলে কথাবার্তা মুখরোচক আসছে এবং বেনজিরের আসলে প্রশ্রয়দাতা কারা, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের আলোচক এবং দেশ টেলিভিশনের অগণিত দর্শকদের জানাই শুভেচ্ছা। দেখেন, এই বেনজিরের বিষয়টা এখনকার প্রেক্ষাপটে যে পারসেপশন, যে তার আইজি হিসাবে তার যে সম্পদ, এটাতে কোনো সন্দেহ নাই যে এটা দুর্নীতির মাধ্যমে হয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। এবং এই ব্যাপারে আমরা যারা আলোচক আছি এই নিয়েও দ্বন্দ্ব থাকার কোনো সুযোগই নেই। এই ব্যাপারে আমরা একমত, এতে কোনো সন্দেহ নেই। তবে আপনি যেটা বললেন যে প্রশ্রয়দাতাকে দায় দায়িত্বকার, একজন মানুষ যখন কোনো একটা দায়িত্বশীল পদে থাকে, পদে থেকে যদি দুর্নীতি করে, এই দায়িত্ব তো তারই হবে, এই দায়িত্ব অন্য কারো নাই। এবং দায় যদি বলেন সরকারের আছে, দায় সরকারের দায়িত্ব কিন্তু পালন করছে, এটাও ঠিক। আর ব্যাপারটা এরকম না যে আপনার অনেকে আলোচনা সমালোচনায় বলে যে সরকারি দল সরকারকে মানে দোষারোপ করে কিংবা আঙ্গুল তুলে। এমন ব্যাপার না যে এই বেনজিরের এই যে সম্পদ পাওয়া যাচ্ছে, এটা তো কোনো সরকারের কারো নামে না, আওয়ামী লীগের কোনো নেতার নামেও না। সুতরাং এই দায় দায়িত্ব তারই। সুতরাং এই প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টের সদিচ্ছা আছে, এটা বেরিয়ে আসছে। এখানে আপনাদের মিডিয়ারও অনেক গুরুত্ব আছে এবং সরকার সেটা কিন্তু অ্যাড্রেস করছে এবং সরকারি বিচার বিভাগ বলেন, নির্বাহী বিভাগ বলেন, তারা কিন্তু তাদের কাজ করছে। এখানে সরকারের আন্তরিকতা আছে, কাজ করছে। এখন বিচারের আওতায় আনার চেষ্টা চলছে এবং তার দায়িত্ব তার ব্যক্তিগত, যে এত সম্পদ অর্জন তিনি করেছেন, এগুলোর মালিক তিনি, দায়টাও তার। কিন্তু এই যে সম্পদগুলো আসলে যে প্রক্রিয়ায় তিনি অর্জন করলেন, যেই প্রশাসন বলেন বা যেই কৌশলের অবলম্বন করলেন বা যাকে যাকে ব্যবহার করলেন বা যেভাবে অর্জনটি করলেন, সেই অর্জনের প্রক্রিয়াটি কেন বন্ধ করা যায় না? আসলে এই শুধু বেনজির নয়, যে কোনো কর্তা ব্যক্তি দায়িত্বশীল পদে থাকলে এটা বেনজির না, সে এই পদের প্রভাব খাটে দুর্নীতি করে, এটার সংজ্ঞা একই। এটা বেনজির হোক অন্য যে নজিরই হোক, একই। এই পন্থাগুলো কেন বন্ধ করা যায়? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কথা বলছেন। এইটা আমার কাছে মনে হয় যে দুর্নীতি বাংলাদেশের নাই এটা তো বলা যাবে না, বিশ্বের কোথাও দুর্নীতি নেই বলা যাবে না। তো গভর্নমেন্ট কিন্তু জিরো টলারেন্সে অনেক, আজকে এই যে দুদকের যে অবস্থান, এখন থেকে 15 বছরের আগে দুদকের অবস্থান দেখেন আর এখন দুদকের অবস্থান দেখেন, অনেক শক্তিশালী। অনেক রুই কাতলারাও আজকে দাঁড়ে দাঁড়ে করছে, তারাও জেলে যাচ্ছে। সুতরাং এখন তো ওই সংস্থাগুলো অ্যাক্টিভ। আমরা আগে শুনেছি যে গভর্নমেন্টের সদিচ্ছা নাই, এগুলো করছে না, কিন্তু এখন তো যারা বিরোধী দলে আছে, বিএনপি আছে, তারা বলতে এখন তো এটার সুযোগই নাই। কারণ গভর্নমেন্টের সদিচ্ছা, তাদের কথাই যদি ধরি যে গভর্নমেন্টের ইচ্ছা হচ্ছে না, এখন তো গভর্নমেন্টের ইচ্ছা হচ্ছে না, এখন বিচার হচ্ছে না। সুতরাং এইটা আমি মনে করি যে এই গভর্নমেন্টের যে জিরো টলারেন্স, গভর্নমেন্টের অনেক দলীয় লোকেরও তো অনেক ঘুরতেছে দুদকের দ্বারে। হ্যাঁ, কেউ ফাঁক ফোকর বলে ছাড়াও পেয়ে যায় না, হইতে পারে, সেটা তো হইতেই পারে, এটা আইনের প্রসেসে অথবা তাকে বিচারের আওতায় মুখোমুখিও কিন্তু করা যায় না, এমনও আছে, নজির আছে। দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সরকার দলীয় অনেকের এমপি মন্ত্রীও কিন্তু জেলে যাচ্ছে, আসতেছে, কিংবা দুদকের এতে গভর্নমেন্টের সদিচ্ছা আছে কিনা, অ্যাড্রেস করছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এবং বেনজিরের ব্যাপারেও দেখেন, বেনজিরের ব্যাপারে কিন্তু প্রথম থেকেই গভর্নমেন্ট আন্তরিকতা, সংস্থাগুলো আন্তরিকতা নিয়ে কাজ করছে, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, তারা কিন্তু কাজ করছে এবং অগ্রগতি আজকে যে আমরা আপনার মিডিয়াগুলো যে টক শো হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে, এইটা তো গভর্নমেন্টের সংস্থাগুলো কাজ না করলে তো হতো না। এটা হলো বাস্তবতা।
এবং এটা পানিশমেন্টের লেভেলে যাওয়া পর্যন্তই আলোচনা সমালোচনা থাকবেই। পানিশমেন্ট কি আসলেই দেওয়া যাবে? সে তো বেনজির একজন সরকারি কর্মকর্তা ছিল, সে আইনের ঊর্ধ্বে না, তাকে পানিশমেন্ট দেওয়া যাবে না কেন? অবশ্যই দেওয়া যাবে। আমরা একটু যেতে চাই মোশাররফ আহমদ ঠাকুর আপনার কাছেও। আসলে বেনজিরদের মতো যারা আসলে অবৈধ সম্পদ অর্জন করেন বা সম্পদের পাহাড় গড়েন অবৈধ পন্থায়, এদের আসলে প্রশ্রয়দাতা কারা? কি মনে হয়, আপনিও রাজনীতি করেন? দেশ সুন্দর 1 বছর পূর্তিতে দর্শক শ্রোতা, উপস্থাপক, অপরবিজ্ঞ আলোচক, আমাদের কলাকুশলী ক্যামেরার পেছনে যারা আছেন, এদের সবাইকে ধন্যবাদ। এবং সৌভাগ্যের বিষয়টি হচ্ছে গত বছর 15ই জুন বৃহস্পতিবার ছিল। ওই দিনটিতে আমরা দুইজনই আলোচক ছিলাম এবং উপস্থাপিকার দায়িত্ব পালন করছিলেন ফারনাদ জুই। আমি দিনটিকে স্মরণ করছি, অনুষ্ঠানটি যেন একটা সফল অনুষ্ঠান হিসাবে টিকে থাকে অনেক দিন, এটা কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দেখুন যে একটা বেনজির আমাদের, আমি জানতাম যে এই লোক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছেন এবং পরবর্তীতে উনি একটা পিএইচডিও করেছেন। গতকালকে দেখুন প্রথম আলো পত্রিকার একটা, দেখুন যে এখানে আছে, প্রথম আলো বলছে যে ভর্তির যোগ্যতাই ছিল না তবু বেনজির পান ডক্টরেট। তো আমরা প্রথম আলো রিপোর্ট থেকে জানতে পারি বেনজির গোপালগঞ্জ থেকে কোন একটা স্কুল থেকে উনি সেকেন্ড ডিভিশনে তিনি এসএসসি পাস করেন। এইচএসসি জগন্নাথ কলেজ থেকে, ওই সময়ের জগন্নাথ কলেজ, তিনি এই বিলো 50 নাম্বারেরও কম পার্সেন্টেজে 50%-এরও কম নাম্বার পেয়ে পাস করেন। এবং কোন অখ্যাত কোন কলেজ থেকে, সেই কলেজের নাম এই প্রথম আলো উদ্ধার করতে পারে নাই, তিনি বিএ পাস করছে বিএ পাস করেন। এবং পিলো বলে একটি শব্দ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব চালু, জানতেন তো নিশ্চয়ই আপনি। তিনি পিলোতে এসে ইংরেজিতে ভর্তি হন, পিলো। এবং ওই সময়ে বেনজির তার 85 ব্যাচের ইয়েতে কি নাম, তিনি বিসিএস পুলিশে হন, পুলিশে চাকরিটা হয়ে যায়। তারপরে আপনি দেখেন যে 2014-15 সালে, মানে 14 সালের যে এক রাতে বিনা ভোটের নির্বাচনের পরে তিনি কি পরিমাণ শক্তিশালী হয়ে ওঠেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষায় 50%-এর কম নাম্বার পেলে আপনি পিএইচডি করতে পারবেন না। জি, এটা পরিষ্কার স্পষ্ট। এটা শীতলতার কোনো শৈথিল্য প্রদর্শনের কোনো স্কোপ নাই, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিরা বলেছেন। তিনি সেখানে পিএইচডি করেছেন শিবলি রুয়াইয়াতের অধীনে, এবং তাকে বিশেষ বিবেচনায় পিএইচডি ভর্তি দেওয়া হয়েছে। এবং 82 পৃষ্ঠার একটা, অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন অতি সাধারণ সাবজেক্টটা কি, যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর আমাদের জাতীয় আয়ের অবদান বা ভূমিকা। এটা হচ্ছে অতি সাধারণ একটা 82 পৃষ্ঠার একটা অভিসন্দর বা প্রবন্ধ উনি দিয়ে পিএইচডি পান। এবং আপনি দেখবেন যে তার সমস্ত ডকুমেন্টে এর পরের থেকে উনি ডক্টর বেনজির আহমেদ লেখেন। যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের গর্বের জায়গা। এই জায়গার সার্টিফিকেট নিয়ে যখন, অ্যাওয়ার্ড নিয়ে যখন কোনো কথাবার্তা হয়, আপনি নিশ্চয়ই ফখরুল লজ্জা পান। আপনি লজ্জা পান তো? অবশ্যই আমরা লজ্জা পাই, কারণ এই জায়গাটা না থাকলে আমরাই থাকি না। তো এই জন্য উনি এই কাজটা করেছেন। তো আজকে বলছেন যে, অনেকেই বলছেন যে বেনজিরের বাবার নাম কি আমরা জানতে পারি নাই, উমুকের ছেলে বেনজির, এই দাপটে কি উনি দুর্নীতিটা করতে পেরেছেন? না। উনি
পুলিশ কমিশনার বেনজির এই জন্য তিনি কাউকে ভিতরে ঢুকিয়ে দিবেন, কাউকে বের করে দিবেন, কাউকে মেরে ফেলবেন, কাউকে বাঁচিয়ে দিবেন, এই জন্য টাকাটা পেয়েছেন। তিনি র্যাবের মহাপরিচালক হিসাবে কাউকে ক্রস ফায়ারে দিয়েছেন, এই জন্য টাকা পেয়েছেন, কাউকে ক্রস ফায়ার থেকে বাঁচানোর জন্য টাকা পেয়েছেন। তিনি আইজিপি হয়েছেন, কাউকে প্রমোশন দিয়েছেন, তার জন্য টাকা পেয়েছেন, কাউকে প্রমোশন আটকিয়ে দিয়েছেন, এর জন্য তার শত্রুর কাছ থেকে টাকা পেয়েছেন। এই পুরোটাই হচ্ছে সরকারি ক্ষমতার দাপট, ছত্রছায়ায়, সরকারের ছত্রছায়ায়। আপনি দেখুন বাংলাদেশে, আমি অতি সাধারণ, সবাই জানে, এটার জন্য বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নাই। এনএসআই আমাদের সাধারণ জাতীয় নিরাপত্তা, যে এনএসআই হইল ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, এনএসআই দেখি আমাদের সাধারণ যে এগুলো আছে, এনএসআই পুলিশের দুটা ইয়ে আছে, গোয়েন্দা সংস্থা আছে, এসবি স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি, এবং পুলিশের আরেকটি নিজস্ব গোয়েন্দা ব্রাঞ্চ আছে, তাদের নিজস্ব যে সিকিউরিটি, এদের সিকিউরিটি সেল। এই সিকিউরিটি সেল পুলিশের নিজস্ব লোকজনের দুর্নীতি দেখে, সিকিউরিটি সেল। আমি এই এরপরে আছে সামগ্রিকভাবে যা আমাদের যে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাও আছে, তারাও অনেক কিছু বিষয় আসলে দেখে, ডিজিএফআই, ডাইরেক্টরেট অফ ডিফেন্স ইন্টেলিজেন্স। তো এই যে আমি আপনাকে বলছি, এতগুলি গোয়েন্দা সংস্থা আমাদের এখানে কাজ করার পর আজিজের বিরুদ্ধে কেউ মুখ খুললে নাই, মুখ খুলতে সাহস পায় নাই। আপনি কি মনে করেন এটা কি আজিজের দাপটে? আজিজের দাপটে না, এটা আজিজ মনে করবার, ভাববার কারণ ছিল যে আই মেড দ্য গভর্নমেন্ট, হি মেড দ্য গভর্নমেন্ট। এটা তার ভাববার কারণ ছিল। তার ভাববার কারণ ছিল হি শুড থিঙ্ক হি ইজ দ্য সুপার প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার তার মুখাপেক্ষী, এটা তার ভাববার কারণ ছিল। এখন বেনজির তাকে সুপার গভর্নমেন্ট ভাবতে শুরু করেছিল। এখন বেনজিরের যখন ক্ষমতা শেষ হয়েছে এবং বেনজির কারো বড় অলিগার্কের লেজে পা দিয়েছে, তখন বেনজিরের বিরুদ্ধে সরকার এখন একটা নাম কাওয়াস্তে একটা ঘটনা করছে। আপনি দেখবেন এটা গভর্নমেন্টের কোনো এজেন্সি আনে নাই, একটি হাউজের একটি বিশেষ পত্রিকা তার বিষয়াবলীগুলি সামনে আনার পরে সবাই হামলে পড়েছে। গভর্নমেন্ট বলছে হ্যাঁ আমরা আছি। আপনি দেখবেন যে 31শে মার্চ তাকে নিয়ে প্রথম নিউজটা আসছে পত্রিকায়। তারপরে এপ্রিল গেছে, মে মাসে তিনি, আমি বিশ্বাস করি না তিনি মে মাসে গিয়েছেন দেশ থেকে। আমার আইডিয়া উনি দেশেই থাকার কথা, কারণ এত মোটা একটা মানুষ সে দিয়ে কি বলে যে আপনার ইমিগ্রেশন দিয়ে পার হলে কেউ না কারো নজরে পড়তো এবং একটা ছবি আমরা পেয়ে যেতাম। তো যেই বেনজির সম্বন্ধে এত আলোচনা হচ্ছে, তো বেনজির সম্বন্ধে আলোচনা হচ্ছে, বেনজিরের স্পর্ধা কত। বেনজির 6 তারিখে আওয়ামী লীগের লোকজন তো সবাই, আজিজ ভাইকে আমি ওইভাবে বলতে চাই না, বেনজির সবাই এখানে তার স্বরে গলা ফাটিয়ে চিৎকার করে বলছে 6 তারিখে যাক দেখবেন বেনজির হাজির হবে, 9 তারিখ যাক দেখবেন বেনজিরের পরিবার হাজির হবে। 6 তারিখে গিয়েছে, 9 তারিখ গিয়েছে, বেনজির পরিবার হাজির হয় নাই। এবং বেনজির এইগুলাকে থোড়াই কেয়ার করে, এবং বেনজিরের এইখানে যা আছে এটা টিপস অফ আইসবার্গ, এটা বরফখণ্ডের শুধু একটু দেখা মাত্র আর কি। এটা বাকি যেটা আছে এগুলো সব বাইরে। আজকে দেখবেন যে টিআইবি রিপোর্ট আছে যে কত $12 বিলিয়ন, টিআইবি তো $12 বিলিয়ন প্রতি বছর পাচার হয়ে যায়, $12 বিলিয়ন। জাতীয় আয়ের, হ্যাঁ দুর্নীতির কারণে জাতীয় আয়ের 3 ভাগ ক্ষতিগ্রস্ত হয়, 3% ক্ষতিগ্রস্ত হয় আমাদের যা জিডিপি। তো এই জন্য আমি আপনি বলছি, এই সব কিছু, যত দুর্নীতি, যত ঘুষ দুর্নীতি, সব কিছু এইগুলা সরকারের ক্ষমতা কেন্দ্রিক হয়। ক্ষমতার বাইরে আপনি ফখরুলকে এসে আপনি যদি ক্ষমতা কিছু করে দেওয়ার ক্ষমতা থাকে, কাউকে যদি আপনি কাউকে বাঁচাবার ক্ষমতা, কাউকে মারবার ক্ষমতা না থাকে, তাহলে আপনার কাছে কেউ আসবে না। এইটাই হচ্ছে, ক্ষমতাই হচ্ছে দুর্নীতির মূল উৎস। জি, আমি আসবো আপনার কাছে। আমি আবারও যেতে চাই অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, আপনার কাছে আসলে যে ক্ষমতার কথা বলছেন, যে ক্ষমতার সঙ্গে সম্পর্ক থাকলে কি অপরাধ করে পার পাওয়া যায় কিনা? না, আর এই যে বেনজির আরেকটি বিষয় যোগ করি যে মানে তিনি জালিয়াতি কোথায় করেননি, তিনি শিক্ষাগত যোগ্যতা বা ডিগ্রি অর্জনের ক্ষেত্রেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা নিয়ে লুকোচুরি করেছেন, জালিয়াতি করেছেন।
দেখেন এইগুলোকে কি বলবেন? আপনি প্রথম প্রশ্ন যেটা পার পাওয়া যায় না, আর যারা জালিয়াতি করে তারা তো করবে। এই জালিয়াতি তো টার্মটাই আছে, কেউ না কেউ করবেই, আছে। এখন সেক্ষেত্রে বেনজির জালিয়াতি করেছে, সেইটা তো তার পানিশমেন্ট হইতেই হবে। আমি একটু বাইরের কথায় আসতেছি। দেখেন, আইজিপি যে পাওয়ারফুল পদ, কিংবা র্যাবের ডিজি বলেন কিংবা কমিশনার বলেন, এই পদটার তো একটা পাওয়ারফুল বেজ আছেই, এবং সেইটা প্রভাব খাটিয়ে যদি কেউ করে দুর্নীতি, সেটা যদি গভর্নমেন্ট মেশিনারিজের নলেজ না আসে, গভর্নমেন্টের সিভিল গভর্নমেন্টের নলেজে না আসে, গভর্নমেন্ট মেশিনারিতে সিভিল গভর্নমেন্টের নলেজে আসবে, যদি না আসে, কিংবা সেখানেও যদি তার এই পদের জন্য প্রভাব খাটে, সেটা তো আর সিভিল গভর্নমেন্টই সেটার তো দায়িত্ব নেবে না। কিন্তু যখন নলেজে আসছে, যেভাবেই হোক, মিডিয়াতে হোক, এখন তো গভর্নমেন্ট তার দায়িত্ব পালন করছে। সুতরাং এই জায়গাটা একটা ক্লিয়ার হতে পারে। আচ্ছা, আরেকটা হলো যে বেনজির 2014 সালের ইলেকশনের কথা যেটা বললেন, বেনজির তার পজিশন থেকে তার পেশাদারিত্ব দায়িত্ব পালন করেছে, জনগণের জানমাল রক্ষা করেছে, জ্বালাও পোড়াও মানুষ পোড়াও, সেইখানে সে আইজি হিসাবে কিংবা তার যে পদে ছিল সেই হিসাবে তার দায়িত্ব পালন করছে। এটা এখানে তো দুর্নীতির সাথে এটার সম্পর্ক নাই। দুর্নীতিটা তার প্রভাব কাটিয়ে সে তার জগতে করেছে, কিন্তু এই জায়গাটায় দুর্নীতির কোনো সুযোগ নাই। এবং সে এইটাতে যে গভর্নমেন্ট মেড করছে এইটার বলার কোনো আমি সুযোগ আছে বলে মনে করি না। হ্যাঁ, অনেকেই বলে, আলাপ আলোচনা বলে যে এই লোকটা দেশ থেকে বাইরে গেল কেমনে, কিংবা ইমিগ্রেশনে কেন দেখলো। যখন সে চলে গেল ওই সময় তো তার বিরুদ্ধে কোনো অভিযোগও যায় নাই, কিংবা দুদক থেকে কোনো নোটিশও যায় নাই। সে সাধারণ মানুষ, এটা নিউজ দিচ্ছে, সাধারণ মানুষ মনে করেন যে সে চলে যাও, তাকে মুখোমুখি করা যাবে? দেখেন, অনেককেই তো আনা গেছে আমাদের দেশে, যারা অভিযুক্ত, মানে ফাঁসির আসামি চলে আসছে না, ফাঁসির আসামি চলে এনে ফাঁসি দেওয়া হয়েছে না। সুতরাং এটা তো আনাই যেতে পারে। সে আনা না আনার কোনো, সম্প্রতি আসলে কাউকে আনা গেছে, মানে সম্প্রতি দুর্নীতিগ্রস্ত কাউকে আনা গেছে না, দুর্নীতিগ্রস্ত আনা যাবে না সেটা না, আমি বললাম ফাঁসির আসামিও নিয়ে আসছে, তো দুর্নীতিগ্রস্ত আনার কোনো সুযোগই নেই। হ্যাঁ, এখন ব্যাপারটা হলো, আমি একটা জিনিস বলছি, এই যে আমরা যে আলোচনাটা করছি, যে গভর্নমেন্ট আন্তরিকতার সহিত তার মেশিনারিজ অ্যাকশনে যাচ্ছে কিংবা পানিশমেন্টের দিকে যাচ্ছে, এই জায়গাটা যদি আমরা রাজনৈতিক সমালোচনা করি, গভর্নমেন্টের দিকে আঙ্গুল তুলি, তাহলে এই জায়গাটা তো আরো এই আসামিকে সুযোগ করে দেওয়া হবে। এই জায়গাটা আমরা যে আলোচনাটা করব, যেমন আমি ওনার সাথে আলোচনা করলে সুযোগ পেয়ে যাবেন। হ্যাঁ, মানে এমন যদি গভর্নমেন্টের দিকে আঙ্গুল তুলে করেন, তো এটা তো ওই সুযোগ পাবে, সেটা সুযোগ পাবে। কেন, কিভাবে সুযোগ পাবে? সেই সুযোগ আমি বলতেছি, মেশিনারির সুযোগ দিবে না, কিন্তু পাবলিক পারসেপশনটা তো ভিন্ন খাতে যেতে পারে। কিংবা আমি এই বলবো, তাহলে দায়িত্বশীল আচরণও আমরা হয়তো করছি না, যারা আমরা এইভাবে আঙ্গুল দিয়ে সমালোচনা করছি। আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় আমি বারবার বলছি যে বেনজির আহমেদের, তার একজন গভর্নমেন্ট অফিসিয়াল হিসেবে তার যে সম্পদ, এটা অস্বাভাবিক, এইটা দুর্নীতির ছাড়া করার সুযোগ নাই, এতে কোনো সন্দেহ নাই। এবং যে দুদক যে তদন্ত হচ্ছে, আমার বিশ্বাস এটা প্রমাণিত হবে এবং সে পানিশমেন্টও হবে তার, আমার বিশ্বাস। আপনার কাছে আসছে, আমি একটু বিরতি নিতে হবে। প্রিয় দর্শকদের সন্ধান নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমরা আবারও একটু যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে আসতে চাই যে আপনি যে পরিসংখ্যানটি দিলেন, টিআইবি রিপোর্ট, যে 3% জাতীয় আয়ের ক্ষতি হচ্ছে দুর্নীতির কারণে, $12 বিলিয়ন প্রতি বছর দেশ থেকে চলে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে আসলে, এবং দুর্নীতির এই দুষ্ট চক্র অর্থনীতিকে কতটা গ্রাস করছে, এবং রাজনৈতিক সদিচ্ছা, রাজনীতির কথা বললেন তিনি, এম এ আজিজ, রাজনৈতিক সদিচ্ছা আসলে কতটা আছে। আপনি বিএনপি করেন, আপনার দল ক্ষমতায় ছিল, মানে সব আমলের কথাই আমি বলছি, আসলে কতটা রাজনৈতিক সদিচ্ছা আছে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে? আমি আপনাকে বলি, রাজনৈতিক দলগুলির রাজনৈতিক সদিচ্ছাটাই হচ্ছে দুর্নীতির মাত্রাটা কি পরিমাণ হবে। হ্যাঁ, রাজনৈতিক সদিচ্ছা থাকার পরেও একটা মাত্রায় দুর্নীতি হয়, সব জায়গায়ই হয়। লন্ডন ইয়াতেও, ব্রিটেনেও কিছু কিছু দুর্নীতি ধরা পড়ে, লর্ডস হাউসের ওর চাকরি চলে যায়, পদ শূন্য হয়, পদত্যাগ করতে বাধ্য হয়, এরকম। তো আপনি ওইটা আপনার আশ্রয় প্রশ্রয়, সরকারের আশ্রয় প্রশ্রয় হয়েছে কিনা বিষয়টা এরকম। আমি এই মুহূর্তে মনে করতে পারলাম অন্তত 7 জন আইজিপির নাম।
একজন আইজিপি আমার বাড়ির পাশে একজন আইজিপি ছিলেন, মুদাব্বের হোসেন চৌধুরী। তিনি বিএনপির লোক। ওই ভদ্রলোক এখনও চাকরি করে জীবন চালান, চাকরি করে অন্য হাউসে এখনও চাকরি করে জীবন নির্বাহ করেন, আমি জানি। কাইয়ুম আইজিপি সাবেক, চাকরি করে জীবন নির্বাহ করে। তো হাসান মাহমুদ খন্দকার ওনাদের আমলে, নূর মোহাম্মদ ওনাদের আমল এবং তত্ত্বাবধায়ক, ইকবাল বিন বাশার তত্ত্বাবধায়কের সময়, খুদা বক্স, আশরাফুল হুদা, এই যে 7 জন আইজিপির নাম বললাম, 7 জন আইজিপির যে সম্পদ হবে, 7 জন আইজিপির মিলিত সম্পদ এই বেনজিরের 100 ভাগের 1 ভাগ হবে না। কথাটা হচ্ছে 7 জন আইজিপির, যে 7 জন আইজিপির নাম বললাম, এদের 7 জন আইজিপির সম্পদ এই এক বেনজিরের 100 ভাগের 1 ভাগ হবে না। এরা বড় বড় জায়গায় এসপি ছিলেন, ছিলেন। মুদাব্বের চৌধুরী এরশাদের সময় উনি যশোরের এসপি ছিলেন, এবং যশোরের এসপি থাকার সময় সামরিক বাহিনীর একজন কর্মকর্তাকে উনি অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করেছিলেন। এটা নিয়ে বহু হইচই হয়েছিল। তো আমি এই জন্য আপনাকে বলছি যে পুলিশ, আমি একটা ফখরুল, আপনি সাংবাদিকতার ছাত্র, একটা জিনিস দেখেন, আমরা একবার মনে করে দেখেন 1997 সালে মতিঝিলে একজন যুবদলের কর্মী নাম তুহিন বলছিল গলায় জুতার ফিতা দিয়ে ফাঁসি দিয়ে মারা গেছে। তো আমরা পুলিশের এই আচরণ নিয়ে একটা সেমিনার আয়োজন করলাম। ডক্টর এমাজউদ্দিন আহমেদ বললেন যে একটি আধুনিক রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গের নাম হচ্ছে, প্রয়োজনীয় প্রতিষ্ঠান নাম হচ্ছে পুলিশ। কারণ সকল ছাত্রকে একদিনের জন্য ছুটি দেন, রাষ্ট্র টিকে থাকবে। সকল পুলিশকে একদিনের জন্য ছুটি দেন, টিকে থাকবে। সকল টেলিভিশনকে একদিনের জন্য বন্ধ করে দেন, রাষ্ট্র ভেঙে পড়বে না। বাট 24 ঘন্টার জন্য যদি সকল পুলিশকে ছুটি দিয়ে দেওয়া হয় তাহলে রাষ্ট্র ভেঙে পড়বে। 24 ঘন্টার জন্য যদি বলা হয় যে এই 24 ঘন্টা পুলিশ থাকবে না, পুলিশের অফিস ক্লোজড ফর নেক্সট 24 আওয়ার্স, রাষ্ট্র ভেঙে পড়বে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বেনজিরের যে বিষয়টা, যে পুলিশকে নিয়ে, পুলিশ যাহা কিছুই করুক না কেন, অনেক জায়গায় বলা হয় যে একটা দেশের পুলিশ কতটুকুন সভ্য, এইটাই দিয়ে বিচার করা হয় ওই দেশটা কতটুকুন সভ্য। আপনি দেখবেন আমাদের দেশে যারা উপনিবেশ করে গেছে, উপনিবেশ স্থাপন করেছিল, এদের উপনিবেশিক পুলিশের আচরণ উপনিবেশে এক ধরনের, আর তার নিজস্ব হোমল্যান্ডে, নিজস্ব দেশে আরেক রকম। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগ যে কাজটি করেছে, পুলিশ নামক প্রতিষ্ঠানটিকে বলছে আমাদেরকে ক্ষমতায় রাখো, তোমরা লুটপাট করো, মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিপস, মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ করে ফেলো, নো প্রবলেম। বিচার বিভাগ, আপনি শুনে আশ্চর্য হবেন, আফ্রিকার কোনো কান্ট্রিতে নাই। লোয়ার জুডিশিয়ারিতে, ম্যাজিস্ট্রেট আদালতে আপনি অভিযুক্ত হলেই আপনাকে 5,000 টাকা, যদি আজকে দেশ টেলিভিশন আপনাকে 5,000 টাকা জন্য প্রসিকিউট করে যে আপনি 5,000 টাকা ফ্রড করে নিয়ে গেছেন, আপনি গিয়া দাঁড়াতে হবে এটা জামিন নেওয়ার জন্য। আপনি খাঁচার মধ্যে, এই যে চিড়িয়াখানার খাঁচা দেখছেন না, খাঁচা, বাঘের খাঁচা, ভাল্লুকের খাঁচা, খাঁচার মতো লোয়ার জুডিশিয়ারি খাঁচা বানাইছে, ডিস্ট্রিক্ট জাজরা খাঁচা বানাইছে, ওই খাঁচায় আপনি দাঁড়াতে হবে। আওয়ামী গভর্নমেন্ট এটা বলে না যে আমি আমার সংবিধানের 11 অনুচ্ছেদের মানবতা বিরোধী কোনো আইন সরকার পাশ করতে পারবে না, এটা আমার সংবিধানের কথা। আমি হিউম্যান রাইটস চার্টারের 11 আর্টিকেল 11-তে আমি বলে আসছি যে আমি মানবতা বিরোধী কোনো কার্যক্রমকে প্রশ্রয় দিব না, আমি এটা অনুস্বাক্ষর করছি। তো সেই জায়গায় আমার লর্ড জুডিশিয়ারিতে এইরকম একটা খাঁচা আপনি দেখবেন। আমি এই খাঁচায় দাঁড়াইছি বহুবার, কিন্তু আমাদের এটা তো কোন সমস্যা না আমাদের ইজ্জত নিয়ে। বাট নোবেল লরিয়েট যখন ইউনুসকে যখন তার জামিনের জন্য খাঁচায় দাঁড়াইতে হয় 1 ঘন্টা যে হিয়ারিংয়ের সময়, তখন আলোচনায় আসে। গত পরশু দিনের সমস্ত পত্রিকায় আছে যে ইউনুস খাঁচায় দাঁড়িয়েছিলেন। তো এই জন্য ডক্টর ইউনুস খাঁচায় দাঁড়িয়েছিলেন। তো আপনি কে ফ্রাঙ্কেনস্টাইন হয় নাই এই সরকারের গত 10 বছরে?
10-11 বছরে এই সরকার সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত করেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছে। জি, আমি একটু অধ্যাপক ডাক্তার এম এ আজিজ আপনার কাছে আসতে চাই। সরকারি সেবা পেতে বেশিরভাগ মানুষকে হয়রানির শিকার হতে হয় এবং পরিসংখ্যানটি তো তিনি বললেনই, আসলে 3% ক্ষতি হয় জাতীয় আয়ের কমপক্ষে। সেক্ষেত্রে আসলে দুর্নীতির দুষ্টচক্র অর্থনীতিকে কতটা গ্রাস করছে এবং রাজনৈতিক সদিচ্ছা আসলে দুর্নীতি নিয়ন্ত্রণে কতটা দেখেন? দেখেন, ডেফিনেটলি দুর্নীতিগ্রস্ত হলে, জাতি দুর্নীতিগ্রস্ত হলে এটা ডেফিনেটলি আপনার ইকোনমিতে আঘাত আসবেই। আমি যেটা বলতে চাচ্ছি যে একজন বেনজিরের জন্য পুলিশ প্রতিষ্ঠানকে দায়ী করা, দোষী করা বোধহয় ঠিক হবে না। আমাদের পুলিশ বাহিনী কিংবা সেনাবাহিনী এখন অনেক প্রফেশনাল। না, নিশ্চয়ই একজন ব্যক্তির দায় নিশ্চয়ই বাহিনী নিতে পারে না। বাহিনী নেবে না। আমাদের পুলিশ বাহিনী বলেন কিংবা সেনাবাহিনী অনেক প্রফেশনাল এবং সব পেশাই, শুধু বাহিনী না, সব পেশাই থাকে কিছু না কিছু দুষ্টচক্র থাকে। এই জন্য পেশাকে কিংবা বাহিনীকে ব্লেম করা ঠিক হবে না। আমি যেটা বলতে চাচ্ছি যে ভাই যেটা বললো, নোবেল বিজয়ী ইউনূস সাহেবের কথা বললো, এই কাঠগড়ায় যে দাঁড়িয়েছে সেটা নোবেল বিজয়ী ইউনূস না, একজন দোষী হিসাবে, আসামি কিংবা দোষী হিসাবে যেভাবে বলেন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েছে। সেখানে নোবেল বিজয়ী ইউনূস সেখানে দাঁড়ায় নেই। অভিযোগ আছে, সেই অভিযোগের ট্রায়াল চলছে, সেই প্রেক্ষাপটে গেছে। এটা অন্য ভিন্ন দেখার ব্যাপার আছে, কে কীভাবে দেখে সেটার ব্যাপার। আরেকটা হলো যে দেখেন, আমরা কিন্তু এর আগে আপনি বললেন অনেক গভর্নমেন্টে আগে আসছে, আমরা অন্য কোনো গভর্নমেন্টের সময় কোনো দেখি নাই যে এরকম লেভেলের কর্মকর্তা কিংবা অফিসিয়াল কাউকে কোনো ট্রায়ালে এরকম বিচারের সম্মুখীন হইতে হচ্ছে, এরকম কোনো উদ্যোগ আমরা দেখি নাই। আমরা ধরেন আলোচিত সমালোচিত অনেক পুলিশ কর্মকর্তা আছে, আশরাফুল হুদা, রকিবুল হুদা, কোহিনুর, এদের অনেক মানে বিতর্কিত ভূমিকাও আছে, তাদের দুর্নীতিও আছে, কিন্তু আমরা কোনো সময় তাদেরও কিন্তু কোনো গভর্নমেন্টরা বলে তাদের টাচ করতে পারে নাই কেউ। বাংলাদেশ কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তখনও অনেক কর্তা ব্যক্তি আছে, অনেকে দোষী আছে কিংবা প্যারালাল হাওয়া ভবনও ছিল। এটা নিয়ে অনেক তখনকার সময়ে অনেক আপনাদের মিডিয়াও কথা বলছে, আমরা কিন্তু কোনো উদ্যোগ দেখি নাই। সুতরাং এখনকার গভর্নমেন্ট এই জিরো টলারেন্স এবং তাদের আস্থা মানে ইচ্ছা আছে বিধায়ী তারা কিন্তু গভর্নমেন্ট কাজ করছে, সেই জায়গাটায় আমার মনে হয় এই আন্তরিকতাটাকে অনার করা উচিত। আমি আবারও বলবো যে বেনজির আহমেদ, তার যে মানুষের যে পাবলিক পারসেপশন, এইটা মানুষ সঠিক বিচার পাবে। অর্থনীতিকে আসলে কতটা গ্রাস করছে? আমি দুর্নীতির কথা বলছি না, রাজনৈতিক সদিচ্ছা দুর্নীতি নিয়ন্ত্রণ কতটা দেখেন? না, দুর্নীতি রাজনৈতিক সদিচ্ছা আছে দেখেই তো এই সরকারের এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো হচ্ছে। আজকে আপনি দুর্নীতিতে দেখেন না, আপনি দুদকের একটা হিসাবে নেন না, দুদকের এই গত কয়েক বছরে, আগে তো ছিল না এটা, আগে তো দন্তবিহীন। আমরা তো আলোচনাটা করছি, আমরা আলোচনা করছি, আপনিই করবেন। আপনি কি এই যে ম্যাজিস্ট্রেট কোর্টে আপনার হাতে কালকে কোনো কারণে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হতে পারে না, আপনি তো ডাক্তার, হতে পারে, তো আপনি কোর্টে দাঁড়াবেন না? তো আপনাকে খাঁচার ভিতর, লোহার খাঁচার ভিতর দাঁড় করাবে না? এখন এইটা তো গভর্নমেন্টের, না লোহার খাঁচার ভিতর দাঁড় করাবে গভর্নমেন্টের এটা মানবিকতা। শুনেন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আর আপনার মানে এই যে গভর্নমেন্টের যে যেটা তিনটা পার্ট, আইন বিভাগ, হ্যাঁ, এখন এই জায়গাটাই তো আপনার গভর্নমেন্টের সারা রাষ্ট্রের এটা তিনটা অঙ্গ এবং সেই জায়গাটায় তারা কাজ করতেছে। এই জায়গাটায় আমি আঙ্গুল দিলেও তো লাভ নাই, এটা তো সেই পলিসিতে আছে। লোয়ার জুডিশিয়ারি 116 আর্টিকেল 116 অনুযায়ী লোয়ার জুডিশিয়ারি পুরাটাই আইন মন্ত্রণালয়ের অধীনে, ডিস্ট্রিক্ট জাজ থেকে ম্যাজিস্ট্রেট পর্যন্ত এটা কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীনে। আর এর উপরেরটা হচ্ছে হাইকোর্ট, যেটা হাইকোর্টের উপর সরকারের নিয়ন্ত্রণ নাই আইনগতভাবে। এটা হলো, আমি আপনার সাথে ডিফার করতেছি না, কিন্তু আজকে ইউনূস সাহেব যখন গেল তখনই এটা আলোচনা আসছে, কিন্তু এটা তো চলতেছে, এটা তো চলতেছে, এটা 15 বছর ধরে, এর আগে তো ছিল না, 15 বছর ধরে, এর আগে তো ছিল না। আমি কিন্তু এর আগে কোনো রাজনৈতিক দলেরও এটা নিয়ে কথা বলতে দেখি নাই, এখন ইউনূস সাহেবের জন্য এই কথাগুলো আসছে। এনিওয়ে, আমি আবারও বলবো যে এই দুর্নীতিটার ব্যাপারে তো গভর্নমেন্টের জিরো টলারেন্স এবং অনেক দুর্নীতিগ্রস্ত অফিসিয়াল হোক, রাজনীতিবিদ হোক, গভর্নমেন্ট অফিসিয়াল এবং সরকারি দলের অনেক
রাজনীতিবিদ অনেকেই কিন্তু দুদকের জালে আটকে এবং ঘোরাফেরা করতেছে। সুতরাং এই জায়গাটায় তো আমি বলবো যে গভর্নমেন্টের সদিচ্ছা আছে, এই গভর্নমেন্টের এই সংস্থা দুদক কাজ করতেছে। অর্থনীতিকে কতটা গ্রাস করছে এটা? হ্যাঁ, অর্থনৈতিক এফেক্টেড হইতে পারে, হয় এটা তো আমি যদি অস্বীকার করি সেটা ঠিক হবে না। অর্থনীতি তো গ্রাস করে এবং সেই কারণেই তো গভর্নমেন্ট এটা গভর্নমেন্টের সংস্থাগুলো কাজ করছে, গভর্নমেন্টের মেশিনারিজগুলো কাজ করছে। জি, আমি আবার একটু যেতে চাই মোশাররফ আহমদ ঠাকুর আপনার কাছে। আমরা একটু সড়ক নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আপনি জানেন যে আর একদিন বাদেই কিন্তু পবিত্র ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে রাজধানীতে আসলে অসংখ্য মানুষ থাকেন। ঈদ আসলে কিন্তু মানুষজন বাড়ি ফেরেন এবং বাড়ি ফেরা মানুষের সংখ্যা অনেকটাই দেখি, প্রায় 1 কোটির মতো মানুষ আসলে গ্রামে যান ঈদ করতে। এবং ঈদ যাত্রা এবার কি একটু তুলনামূলক স্বস্তির দেখেন কিনা? ঈদ যাত্রা আমি আপনাকে বলি যে গতকাল তো বৃষ্টি হচ্ছে, গতকাল পরশু আপনি দেখবেন যে মহাসড়কগুলি মোটামুটি, আর আঞ্চলিক মহাসড়ক যেগুলি আছে এগুলির অবস্থা তথৈবচ। আপনি যখনই কোনো একটা হয় কি বলে, আমাদের গড়ে 5,000 লোকের বেশি লোক মারা যায় সড়কে, তো আমাদের সড়ক এবং সেতুমন্ত্রী বলেন যে এটা কি সড়কের কারণে লোকজন মারা গিয়েছে? উনি উল্টা কোয়েশ্চেন করেন সাংবাদিকদেরকে। কিন্তু সড়ক এবং পরিবহন দুটাই ওনার হাতে। এবং আমি আপনাকে বলি, গত 15 বছরে আমরা কিছু কিছু স্থাপনা দেখছি, বাট এটার পদ্ধতিগত যে রূপান্তর, পরিবর্তন, পজিটিভ চেঞ্জ যেগুলি হওয়ার কথা ছিল, এগুলি কিন্তু কিছু হয়নি। আপনি গতকাল খন্দকার এনায়েতুল্লাহ বলেছেন যে ইয়াস, সরকার পুরাতন বাসগুলিকে অ্যাকুইজিশন করে তারা কিনে নিতে পারে, নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে দিতে পারে যারা কম চালায়, আর তারা গভর্নমেন্ট অল্প লোন দিয়ে, অল্প সুদে লোন দিয়ে আমাদেরকে এই সড়কের জন্য একটা শৃঙ্খলাবদ্ধ একটা করে দিতে পারে, পরিবহন ব্যবস্থা করে দিতে পারে। তো এইগুলি আমি আপনাকে বলছি যে আজকে 17 বছর আগে যে বাচ্চাটির বয়স ছিল 10 বছর, যে বাবার কাছে চকলেটের জন্য বায়না ধরত, আজকে তার বয়স 27 বছর, সে একটা সংসার চালায়। তো এই জন্য আমি আপনাকে বলছি যে 17 বছর আগে কি হয়েছিল এগুলোকে নিয়ে তো আর কোনো কিছু সমস্যা বলেই আওয়ামী লীগ এটা তারা চলে যায় 17 বছর আগে, এই ছিল। বাট 17 বছরে পৃথিবী এক জায়গায় নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে সড়কের অবস্থা এখন পর্যন্ত কোনো বড় সড়ক কোনো দুর্ঘটনা শোনা যায় নাই। আরও 2 দিন আছে, দেখা যাক, যদি ভালো চলে তো আলহামদুলিল্লাহ ভালো। নিশ্চয়ই আমরা ঈদ যাত্রা নিয়ে আরও কথা বলবো। আমাদের দেশ সন্ধ্যা একটি বিরতি নেবার সময় হয়েছে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম, এবং আমাদের সঙ্গে অতিথি আছেন। আমরা আবার আলোচনায় যেতে চাই অধ্যাপক ডাক্তার এম এ আজিজ। আপনার কাছে আসি। আমাদের আসলে আর একদিন বাদেই পবিত্র ঈদুল আজহা, এবং এই ঈদুল আজহাকে ঘিরে আসলে ঘরমুখী মানুষের যে চাপ সড়কগুলোতে দেখছি, রেলপথে, নৌপথে, সর্বত্র আসলে, এবং এই চিত্রটি আসলে দীর্ঘদিনের আমরা লক্ষ্য করি। এবার কি আসলে কিছুটা স্বস্তির কিনা, মানে প্রতি বছর একটু একটু করে কমছে কিনা ভোগান্তিটা? তবে ভোগান্তির কথা আমি বলবো, আপনি একটু উত্তর দিলে তারপর। দেখেন, আমরা যদি লক্ষ্য করি গত কয়েক বছর যাবৎ মানুষের সেই ভোগান্তিটা অনেক কমে আসছে। আমরা যদি দেখি যে কয়েকদিন যাবৎ দেখছি যে পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, মেয়র, মালিক সমিতি, বাস মালিক সমিতি, তারা কিন্তু বৈঠক করছে কমফোর্টেবল জার্নি হওয়ার জন্য। হাইওয়ে পুলিশের প্রধান তারা মুভ করছে। আজকে পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, বিভিন্ন যে 4 লেন 8 লেন বিভিন্ন সড়ক, এই আকাশপথ, রেলপথ, স্থলপথ, নৌপথ, বিভিন্নভাবে যে সরকারের যে ব্যবস্থাপনা, এটা কিন্তু এখন খুব কমফোর্টেবল। এখন আগের মতো যাত্রীদের ভোগান্তি, টিকিট নিয়ে টানা হেঁচড়া এগুলো হয় না, টিকিট নিয়ে কালোবাজারি হয় না। এখন ডিজিটাল ব্যবস্থায় যে টিকিট অনলাইনে পাচ্ছে, এখন কিন্তু লাইনেও দাঁড়াইতে হয় না, কালোবাজারিও হয় না। এবং রেলের কথা যদি বলেন, রেলও খুব কমফোর্টেবল, স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাচ্ছে। সেই প্রেক্ষাপটে আমি বলবো যে আগের চেয়ে মানে, এবং স্থলপথ, জলপথ, নৌপথ, আকাশপথ, এখন সব মিলেই আমার মনে হয় যে ঢাকার থেকে প্রায় 1-1.5 কোটি লোক চলে যাচ্ছে, এবং এইটা যাওয়া এবং আসা দুইটাই খুব স্বস্তির ভিতরে হচ্ছে। এবং এটা আপনি যেটা বললেন
প্রতি বছরই এটা মানে আমরা উন্নতির দিকেই দেখছি। না, কিন্তু ভোগান্তি কিন্তু রেলে এখনো আছে। রেলে শিডিউল বিপর্যয় বলেন না আপনার, এখনো অনেক আছে। না, আমি বলছি যে মানুষের মধ্যে টিকিট পাওয়া নিয়ে আমি ভোগান্তি, বলছি অনেক আগের ধরনের চেয়ে ভোগান্তি। অনেক উন্নতি, সে আগের সিনারি এখন নাই। আপনি যদি এই 5 বছর আগেও সিনারিও দেখেন, এখনকার সিনারি এক না, অনেক উন্নতি রেলের হয়েছে। ভোগান্তি কিন্তু এই যে পদ্মা কমছে, আমি সেতু হওয়ার পরে বলছি না যে কমছে না, কমছে ভোগান্তি দক্ষিণ কিন্তু। পশ্চিম অঞ্চলের মানুষ কিন্তু এখন আর এই নৌপথেও যায় না, সব চলে যাচ্ছে এদিকে। তো সুতরাং এই টাঙ্গাইল রংপুরের এক্সপ্রেসওয়ে হওয়ার পরে এখন আর টাঙ্গাইলের যে যানজট ছিল নাই। এখন এই টঙ্গী জয়দেবপুর পর্যন্ত এক্সপ্রেসওয়ে এই ফ্লাইওভারগুলো হওয়ার ফলে এখন আর ময়মনসিংহ, আমার বাড়ি ময়মনসিংহের ভোগান্তিটা এখন আর নাই। জি, আমি একটু যেতে চাই মোশাররফ আহমদ ঠাকুর আপনার কাছে। আসলে রেলে আমরা সুখবর হচ্ছে যে রেলে দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হয়েছে, যার কারণে আসলে দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু এখন রেলে বাড়ি ফিরতে পারেন। তারপরও রেলের মধ্যে যে শিডিউল বিপর্যয়, টিকিট পাওয়া নিয়ে ভোগান্তি, যাত্রীর উপচে পড়া চাপ, সেগুলো কিন্তু রয়েছে। যদিও রেল কিন্তু সবচেয়ে বেশি নিরাপদ এবং সাশ্রয়ী যাতায়াতের একটি মাধ্যম, কিন্তু সেটি কিন্তু এখনো রেল লাভজনক না, এই ধরনের কথাও কিন্তু আমরা শুনি। কি বলবেন আসলে? আপনি 7 দিন আগে, আমার বাড়ি হবিগঞ্জ, সিলেটের হবিগঞ্জ, আপনি 7 দিন আগে যদি নর্মাল পিরিয়ডে, বলছি এই পিরিয়ডে না, নর্মাল পিরিয়ডে 7 ডেজ আগে যদি আপনি ট্রেনের টিকিট নিয়ে বসেন অনলাইনে, আপনি দেখবেন সমস্ত টিকিট শেষ গেল এক। তো টিকিট তখন অন্য ব্যবস্থা করে টিকিট নিতে হয়, গেল একটা। তো আমাদের এখানে ভাঙ্গা থেকে যশোর না কোথায় দেখলাম 77 কিলোমিটার, সেইখানে 77 কিলোমিটারের ভাড়া ধরা হচ্ছে 120 টাকা। আর ইন্ডিয়াতে ঠিক একই 77 কিলোমিটারের ভাড়া মানে হচ্ছে, ভাঙা থেকে যশোরের কথা বলছেন? হ্যাঁ। 77 না তারও বেশি? এইরকমই একটা দেখলাম যে টেলিভিশন ইয়াতে পত্রিকায় 77 কিলোমিটার ভাড়া ধরা হচ্ছে 120 টাকা। আর ইন্ডিয়াতে ওই 77 কিলোমিটার ভাড়া ক্যালকাটা থেকে এইদিকে কোন স্টেশন পর্যন্ত আমাদের বাংলাদেশের কাছে ভাড়া হচ্ছে 20 টাকা। ইন্ডিয়াতে সেই জায়গায় দেখা যায় যে আমাদের বাংলাদেশে ট্রেন কি বলে প্রতি বছর লোকসান দেয়। আপনি কিন্তু টিকিট পাবেন না। নর্মালি আপনি 7 দিন আগে টিকিট দেখবেন, যে 8 দিন আগে টিকিট ছাড়ে, 7 দিনের মাথায় ওই 1-1.5 ঘন্টার মধ্যে যদি টিকিট না কাটেন তাহলে আপনি টিকিট পাবেন না। তাহলে আমার কথা হচ্ছে যে ইন্ডিয়া থেকে আমার ট্রেনের ভাড়াটা প্রায় 6 গুণ বেশি। ইন্ডিয়াতে যে ভাড়া নেওয়া হয় তার থেকে 6 গুণ বেশি, 5 গুণ বেশি তো বটেই। তো সেইখানে ইন্ডিয়ায় যদি ট্রেনে লস না হয়, তাহলে আমার এখানে লস কেন, লোকসান কেন? 1 নম্বর এটা হলো অব্যবস্থাপনা। নাম্বার 2 হচ্ছে এটা চুরি। আর নাম্বার 3 হচ্ছে এখানে যে গতকালের পত্রিকাগুলিতে দেখবেন যে গত পরশু দিন ঢাকা থেকে ট্রেন ছেড়েছে, আধা ঘন্টা থেকে 3 ঘন্টা শিডিউল বিপর্যয় ছিল, আধা ঘন্টা থেকে মিনিমাম 3 ঘন্টা। তো এই শিডিউল বিপর্যয় এটা আগে তো আরো বেশি ছিল। এটা আমি আপনাকে বলছি যে এটা আপনি 15 বছর ধরে একটি টানা গভর্নমেন্ট আছে, একটা গভর্নমেন্টের 15 বছর মেয়াদ, যাহা কখনই ঘটে নাই। যেভাবেই হোক, আপনি তো আছেন, তো 15 বছর ধরে তো আপনি আছেন, 16 বছর ধরে আপনি তো দখল করে আছেন। তো ওই জায়গাটা আপনি ঠিক করতে পারেন না কেন? আপনি ঠিক করতে পারেন না কেন? মন্ত্রী একই ব্যক্তি, নতুন স্বপ্ন দেখার, আমি স্বপ্ন দেখেছিলাম, ওই স্বপ্নের সাথে পরের মন্ত্রীর স্বপ্নের যোগাযোগ হয় নাই। একই ব্যক্তি স্বপ্ন দেখছেন, একই ব্যক্তি কাজও করছেন। তো স্বপ্নের আর যুগের স্বপ্ন আর যোগাযোগের স্বপ্নের সাথে যুগ হয় না, কার্যক্রমের যুগ হয় না 16 বছর ধরে। এটা আমাকে এখন মানতে হচ্ছে। বাংলাদেশের মানুষ মানছে, বাংলাদেশের মানুষের ধৈর্য অপরিসীম। তো এই ক্ষেত্রে আমি আপনাকে আরেকটু ছোট্ট আপনার পুরাতন জায়গায় ফেরত যাই। সেটা জায়গায় হচ্ছে যে বেনজির 2011 থেকে 21 পর্যন্ত 5 বার BPM পুরস্কার পেয়েছেন, বাংলাদেশ পুলিশ মেডেল। শুদ্ধচার পুরস্কার পেয়েছেন 2021 সালে। 2021 সালে তিনি সর্বোচ্চ করদাতা হয়েছেন। একটা সরকারি কর্মকর্তা কিভাবে সর্বোচ্চ করদাতা হয় NBR দেখে নাই। একটা এই যে 5 বার সর্বোচ্চ করদাতা মেবি পুলিশের মধ্যে হয়েছেন। একটা ব্যক্তি 5 বার BPM পুরস্কার পেয়েছে, 5 বারই কমিটি ফেস করতে হয়েছে, 5 বারই কমিটি স্ক্যান করে দেখেছেন তার লাইফ অ্যান্ড আদার সমস্ত কিছু। তিনি শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ সততার শুদ্ধাচার পুরস্কার। তো সততায় শুদ্ধাচার পুরস্কারের অবস্থায় যদি এই হয়,
তো আজিজ ভাইরা তো এখন শুদ্ধাচার পুরস্কার পান টান নাই, তো অবস্থা কি হবে এক আল্লাহ জানে। জি, আমরা একটু আবারও যেতে চাই ঈদ যাত্রা নিয়ে কথা বলবো। অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনার কাছে আবারও আসতে চাই যে আমাদের সড়কগুলো আসলে কতটা নিরাপদ দেখছেন। আমরা এখনো কিছু কিছু সড়ক অনেক ভালো, এখন 4 লেন হয়েছে, 6 লেন, কিছু কিছু 8 লেন হচ্ছে, কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে। আবার মহাসড়কের কথা বলছি, কিছু কিছু সড়ক এখনো কিন্তু মৃত্যু ফাঁদ রয়েই গেছে। ঈদ আসলে এই ধরনের চিত্র, আমরা দুর্ঘটনার চিত্র দেখি। পরিবহনগুলোর তো দায় থাকে, পাশাপাশি অন্য কারো দায় দেখেন কিনা? এই যে দেখেন এগুলো তো চলমান প্রক্রিয়া, উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট 4 লেন 6 লেন 8 লেন হচ্ছে, এক্সপ্রেসওয়ে হচ্ছে, এটা চলমান প্রক্রিয়া। আরেকটা হলো ভাই যেটা বললো, রেল তো সম্প্রসারণ হচ্ছে, পদ্মা যমুনার উপরতেও রেল লাইন হচ্ছে, রেল লাইন অনেক জায়গায় অনেক ডিস্ট্রিক্টে রেল ছিল না, রেল লাইন হচ্ছে। এবং ডিউ টাইমে এই যে বললেন যে টিকিট পাচ্ছে না, অনলাইনের কারণে, অনলাইনে যখন টিকিট সেল শুরু হয় দ্রুত সেগুলো সেল হয়ে যায়, তো 1-1.5 ঘন্টার মধ্যে হতেই পারে। এটা তো নেগেটিভ, এটাতে সমালোচনা করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। ডিজিটাল অনলাইনে টিকিট হচ্ছে, প্রথমেই যারা টিকিট কিনবে তারা সবাই তো যাবে। রেলে কিন্তু কালো বাজারের একটি না, সেই কালো বাজার এখন নাই। আগের যে কালো বাজার ছিল সেই কালো বাজার, কালো বাজারে টিকিট কিনবেন না না, আমি সেটা বলছি, টিকিট কিনবেন অনলাইনে শুনেন, আগে তো এই টেন্ডার শিডিউল নিয়ে মারামারি, অস্ত্র কালো বাজারে টিকিট পাওয়া যায় ভাই, এটা আমার জানা নাই, আগের রাতে পাওয়া যায়, এটা আমার জানা নাই। আগের দিন পাওয়া যায়। আগে টেন্ডার পুলিশকে ধরিয়ে দেওয়া উচিত, যুদ্ধ হইতো। এখন ই টেন্ডারিং হওয়ার পরে কোথাও টেন্ডার বাজি দেখছেন কোথাও হয়? ডিজিটাল প্রযুক্তি হওয়ার পরে এগুলো কমে গেছে। না, আমরা ওইদিন পত্রিকায় দেখলাম যে একই ভোটার আইডি কার্ডে আসলে অসংখ্য টিকিট কাটা হয়েছে। শুনেন, যতই প্রযুক্তি আগাচ্ছে, পুলিশ ধরেছে, প্রযুক্তি যতই আগাচ্ছে ততই আমাদের দেশের সব দেশেই দুর্নীতি হচ্ছে, সেগুলোর সুযোগ নিচ্ছে প্রযুক্তির, সেটা তো হইতেই পারে। আপনার যেটা বলছিলেন যে সড়কগুলাতে যে দুর্ঘটনাগুলো শুধু যে সড়কের জন্য হচ্ছে তা না, সড়ক চালক সবার জন্য প্রযোজ্য, এবং যারা চলাচল করে যাত্রী তাদেরও দায়িত্ব আছে। যাত্রী যারা চলাচল করে, অন্য যানবাহন চলাচলের চালক, যাত্রীদের দায় কি? যাত্রী মানে রাস্তায় যারা পথচারী যায়, রাস্তার পথচারী, চালক, গাড়ি, রাস্তা, সবগুলারই দায়িত্ব আছে। একটা দুর্ঘটনা যদি হয়, সেটা রাস্তা খারাপের জন্য হতে পারে, ড্রাইভারের অযোগ্যতার জন্য হতে পারে। আপনার রাস্তা খারাপ হলে সেটা দায় কার? না না, আমি বলছি যে গাড়ির গোলযোগের জন্য হইতে পারে, কিংবা পথচারীর খামখেয়ালির জন্য হইতে পারে। দুর্ঘটনা তো বিভিন্ন কারণেই হয়, বিভিন্ন কারণে। আর এই ঈদের সময়ে যেহেতু সবাই কোটি কোটি লোক বাড়ি যাচ্ছে, তো সেই জায়গাটায় ধরেন এই যারা এই মোটরসাইকেলে যায়, গত ঈদে আমার মনে আছে এক রাতে 376 জন ভর্তি হয়েছিল পঙ্গু হাসপাতালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টটা খুব বেশি হচ্ছে, এইবারও কি হবে আমি জানি না। তো মোটরসাইকেলের উপর গভর্নমেন্টের একটা কন্ট্রোল আনা উচিত, যে এই লং রুটে এই সময়ে যাতে মোটরসাইকেলগুলো না চালায়। কারণ গতবার ঢাকা মেডিকেল আর ইয়াতে পঙ্গুতে যত রোগী ভর্তি হয়েছে, এর 80% হলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। সুতরাং দুর্ঘটনা তো বিভিন্ন কারণেই হতেই পারে, এবং সেটা যত কন্ট্রোল করা যায়, গভর্নমেন্টের সড়ক পরিবহনে যারা আছে দায়িত্ব, এবং মোটর মালিক সমিতি যারা দায়িত্বে আছেন, ভাড়া নিয়ে কিন্তু নৈরাজ্য থাকে। শুনেন, এইবার এই যে যেমন আইজি সাহেব প্রত্যেকদিন বলছে, এবং পত্রপত্রে আসছে যে ভাড়া বেশি ধরা পড়লেই পানিশমেন্ট হবে, শাস্তি হবে। গভর্নমেন্টের মেশিনারি কিন্তু সেভাবে তারা সতর্ক আছে। তারপরেও তো চোর তো চুরি করে, চোর তো চুরি বিদ্যা কি আর চলে গেছে পৃথিবীর থেকে? অ্যাকশনও হচ্ছে, পানিশমেন্টও হচ্ছে, চুরি বিদ্যা তো আছেই, কিছু না কিছু তো থাকতে পারে। গভর্নমেন্ট আন্তরিকতা আছে কিনা, অ্যাকশনে আছে কিনা, সেটা দেখতে হবে। জি, আমি আরো একবার যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর, যে ভাড়া নিয়ে নৈরাজ্য আছে, বাস অর্থাৎ সড়ক পথে বাসে মানুষের ভোগান্তি আছে, ট্রেনের কথা তো আপনি নিশ্চয়ই বললেন, যে শেষ পর্যন্ত আসলে এবার ঈদটা কেমন যাবে? ঈদ যাত্রা মানুষ ঘরমুখে এখন, আবার ঈদের পর হয়তো ফিরবেন। প্রতিবার আসলে ঈদ আসলে আমরা দেখি যে আসা বা যাওয়ার সময় আমরা দুর্ঘটনা ঘটে, সবকিছু মিলে আসলে শেষ বক্তব্য জানতে চাই। না, আমি মনে করি যে আপনার আমাদের স্থপতি মোবাশ্বের হুসেন না মোবাশ্বের নামে, উনি স্থপতি মোবাশ্বের নামে একজন ছিলেন। উনি বলতেন যে বটল নেক, আমাদের সময়ে 2 মুখওয়ালা ছিল, ফিডার ছিল, বাচ্চাদের ফিডার, এক মুখে ছোট একটা লাগানো হতো, আরেক মুখে বড়টা যেটা খাবার। তো এইটা হচ্ছে যে
এই যে হঠাৎ করে শুভ এক্সপ্রেসওয়ে 10 কিলোমিটার আগেও যাচ্ছিল, মাথায় শুরুতেও যা শেষেও তা আছে, মাঝখানে 10 কিলোমিটার 6 লাইন করে দেওয়া হলো। তো 10 কিলোমিটার সাঁই করে গিয়েই থেমে গেল। তো এতে কি হলো, আপনি একটা প্রকল্প নেবেন, সমন্বিত প্রকল্প নেবেন। তো এইখানে ঘটনাটা হচ্ছে যে এই প্রকল্পগুলি করা হয় কমিশনকে সামনে রেখে। আমার এটাতে কমিশন কত আসবে, যেমন আপনি ধরেন এই যে 300 ফিট, এই যে কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত, কাঞ্চন ব্রিজে আপনি যান এখন যে কোনো সময় 24 ঘন্টার যে কোনো সময় আপনি গিয়ে পাইবেন কাঞ্চন ব্রিজ থেকে বুলতা পর্যন্ত 3 ঘন্টার একটা জাম আছে, 3 ঘন্টার জাম আছে। কাঞ্চন ব্রিজ থেকে বুলতা পর্যন্ত 3 ঘন্টার জাম আছে। তো এই যে বটল পেটটা মোটা করলেন, 300 ফিটের যে 6 লাইন করলেন, আপনি 300 ফিট রাস্তা করলেন কুড়িল থেকে পর্যন্ত কাঞ্চন ব্রিজ পর্যন্ত, লাভ কি হলো আমার? তো এই জন্য আমি বলছি যে আপনি কমিশনকে লক্ষ্য না রেখে জনকল্যাণকে সামনে রেখে প্রকল্প গ্রহণ করুন, এতে জনগণের লাভ হবে, দেশের লাভ হবে, আপনিও ছোটখাটো কমিশন স্বস্তি পাবে খান, এটা নিশ্চয়ই। আপত্তি আমাদের নাই। ঈদ যাত্রা নিশ্চয়ই এবারের ঈদ যাত্রা খুবই ভালো হবে, স্বস্তিদায়ক হোক, এবং মানুষ যারা আবার রাজধানীতে ফিরবেন ঈদের পরে তারাও দুর্ঘটনা কম হোক, এমনটি আসলে আমাদের সকলেরই প্রত্যাশা। দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।